আমার সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যে যেখানে আছো, আমার পক্ষ থেকে আজকে তোমাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি। শুরুতে আজকে তোমাদের সাথে আমি একটি বিষয় শেয়ার করার জন্য বিষয়টি তোমাদেরকে আগে তুলে ধরছি। তার আগে আমি আমার পরিচয়টুকু দিচ্ছি, যদিও স্লাইডে সেটি আছে। আমি প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম, দর্শন বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আজকের আলোচ্য প্রসঙ্গ যেটি তোমাদের জন্য আমি স্লাইডে লিখে রেখেছি, তোমরা একটু চোখ বুলে নিতে পারো। আজকে আলোচ্য বিষয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে দর্শন বিষয়ে অধ্যয়নরত চতুর্থ বর্ষ অনার্স ও মাস্টার শেষ পর্বের শিক্ষার্থীর জন্য আজকের সমন্বিত আলোচ্য বিষয় বাঙালির দর্শন থেকে জি.সি. দেবের সমন্বয়ে মানবতাবাদী দর্শন। প্রসঙ্গে যাওয়ার আগে আমি তোমাদের একটি বিষয় এখানে উপস্থাপন না করলেই নয়। বিষয়টি হলো সিলেবাসে, অর্থাৎ তোমাদের সিলেবাসে মাস্টার শেষ পর্বের শিক্ষার্থীদের জন্য এবং অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য একটি পত্র আছে সমন্বিত এবং কমন পত্র। তার বিষয় প্রসঙ্গ হুবহু এক, এবং সেই জন্য তোমাদের এই বিষয়টিকে আমি আজকে সমন্বিত উভয় শ্রেণীর জন্যই দায়িত্ব করেছি এবং প্রসঙ্গটি এরূপ কমন হওয়াতেই এখানে তোমাদের বিষয়টি একটু জোর দিয়েছি। তাই আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি শেয়ার করতে যাচ্ছি, প্রসঙ্গটি হলো জি.সি. দেবের সমন্বয়ে মানবতাবাদী দর্শন। স্লাইডে আমি বিষয়টিকে যেভাবে সাজিয়েছি তোমরা সেটা দেখে থাকছো। গোবিন্দচন্দ্র দেবের জন্ম, বংশ পরিচয়, বস্তুবাদ ও ভাববাদের সমন্বয়, তারপর সমন্বয়ে মানবতাবাদী দেবদর্শন, তারপর উপসংহার শেষ কথা। শুরুতে আমি জি.সি. দেব তথা গোবিন্দচন্দ্র দেব জন্ম বংশ পরিচয় সম্পর্কে তোমাদেরকে কিছু ভাষ্য আমি এখানে তুলে ধরছি। বাংলাদেশ দর্শনের চলমান যে এবং উদীয়মান দর্শন, তার গোড়ার কথায় গেলে যে সমস্ত দার্শনিক বিন্দুকে আমরা পেয়েছি, তার মধ্যে একজন উল্লেখযোগ্য এবং অত্যন্ত আলোচিত ব্যক্তিত্ব বাংলাদেশ দর্শনের মধ্যমণি ডক্টর গোবিন্দচন্দ্র দেব ছিলেন একজন বিশিষ্ট মানবতাবাদী চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক ব্যক্তিত্ব। সংক্ষেপে জি.সি. দেব বা ডক্টর দেব হিসাবে খ্যাত এই দার্শনিকের জন্ম 1907 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি সিলেট জেলায় বিয়ানীবাজার থানায় লাউথা নামক গ্রামে। তার পিতার নাম ঈশ্বরচন্দ্র দেব পুরাকায়স্থ এবং মাতার নাম শরৎ কুমারী দেবী। জানা যায় দেবের পূর্বপুরুষগণ ছিলেন গুজরাটের কুলীন ব্রাহ্মণ। খুব সম্ভবত রাজা ভাস্কর বর্মা কর্তৃক ব্রাহ্মণত্ব লাভ করে 5ম শতাব্দীতে দেবের পূর্ববর্তী বংশধররা সিলেটের পঞ্চখণ্ডে এসে বসবাস শুরু করেন। ভাস্কর বর্মা সিলেটের যাদের জমি দান করেন তাদের অধিকাংশ ছিল কুলীন ব্রাহ্মণ। ডক্টর ভান্ডারকারের মতে গুজরাটি ব্রাহ্মণদের উপাধি দেব, সিংহ, পাল, পালিত ইত্যাদি। সম্ভবত দেবের পূর্বপুরুষেরা ব্রাহ্মণ্য রক্ষা করতে না পেরে কায়স্থ হন এবং তাদের উপাধি হয় দেবপুরা কায়স্থ। কালক্রমে গোবিন্দচন্দ্র দেবের পরিবারে পারিবারিক উপাধি পুরাকায়স্থে হয়, তবে তার বড় ভাই বীরেন্দ্রচন্দ্র দেব, যিনি পেশায় একজন সাংবাদিক এবং ভারতে বসবাসরত, তিনি তার পুরনো পারিবারিক উপাধি পুরাকায়স্থকে এখনো বজায় রেখেছেন। এই প্রসঙ্গে আরেকটু বলে রাখছি যে এইগুলো দেবের বংশ পরিচয় এবং জন্মসাল সম্পর্কিত তার ভাষ্য, এবং আমি এখানে তার মৃত্যুর বিষয়টি তোমরা অনেকেই জানো, তারপর আমি একটু বলে রাখছি। অনেক
বাংলাদেশের দর্শনের এক মেগাস্টার এবং আন্তর্জাতিক বিশ্বের অন্যতম ব্যক্তিত্ব দেব। তিনি 1971 সালে সেই 25শে মার্চ কালো রাত্রিতে পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে তিনি শহীদ হন। কাজী ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় প্রধান দর্শন বিষয়ের এবং একজন স্বনামধন্য অধ্যাপক হিসাবে দর্শনের যাত্রা যখন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল তার হাত ধরে, তখনই পাকিস্তানি তার প্রশাসনিক বাহিনীর হাতে তাকে আত্মহত্যা দিতে হয়েছিল 1971 সালে 25শে মার্চ কালো রাত্রিতে। এইগুলো তার সংক্ষিপ্ত জন্ম বংশ পরিচয় সম্পর্কে চিত্র। আমি তারপরে আসছি বস্তুবাদ ও ভাববাদের সমন্বয় সম্পর্কিত ভাষ্যে। দর্শনের উষালগ্ন থেকেই আমরা জানি বস্তুবাদ এবং ভাববাদের দ্বন্দ্ব ছিল, আছে, হয়তো থাকবে। তবে বিষয়টির চিত্র ভিন্ন কাল, স্থান, পাত্রভেদে ভিন্নতর হয়েছে। আমরা বস্তুবাদ ও ভাববাদের দ্বন্দ্ব সেই দর্শনের উষালগ্ন থেকে অদ্যাবধি দেখে আসছি। এমনকি আধুনিক সমকালীন দর্শনেও বস্তুবাদ ও ভাববাদের জন্যে আমরা দুইটি প্রায়োগিক চিত্র আমরা পেয়েছি। যেমন সমকালীন দর্শনে, আধুনিক সমকালীন দর্শনে, বিশেষ করে সমকালীন দর্শনে কার্ল মার্কসের দ্বান্দ্বিক বস্তুবাদ এবং হেগেলের দ্বান্দ্বিক ভাববাদ, এই দুইটি ভিন্ন ধারা এবং সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থানকারী দুইটি বিষয়, কিন্তু একটু গভীরভাবে লক্ষ্য করলে বিষয়টি আমরা অনুধাবন করতে সক্ষম। সেটি হলো, যদিও বস্তুবাদ এবং ভাববাদের দ্বন্দ্ব দর্শনের সূত্রালগ্নে ছিল এবং সমকালে হেগেল ও কার্ল মার্কসের ক্ষেত্রে দ্বান্দ্বিক ভাববাদ ও দ্বান্দ্বিক বস্তুবাদের মধ্যে বিষয়টির একটি পূর্ণ এবং বাস্তব চিত্র আমরা পাচ্ছি, কিন্তু একটু বিষয়টি তৈরি দেখলে দেখা যায় যে সমন্বয় এখানে আছে এবং তার মতবাদের ভিতরে সমন্বয়টিও একদম পরিষ্কারভাবে বিদ্যমান। যেমন নয় প্রতিনয় সমন্বয় তথা থিসিস অ্যান্টিথিসিস সিনথিসিস, এই নয় প্রতিনয় সমন্বয় যখন চিন্তার ক্ষেত্রে থাকে সেখানে যেমন সমন্বয়ের ভিত্তিতে বিষয়টি এগুতে থাকে, একইভাবে বস্তুর ক্ষেত্রেও বিশেষ করে কার্ল মার্কসের দেওয়া তত্ত্বে দ্বান্দ্বিক বস্তুবাদী যে বিষয়, সেখানেও নয় প্রতিনয় সমন্বয় তথা বস্তুর ক্ষেত্রে এই ত্রয়ীর দ্বন্দ্ব এবং সমন্বয় বিষয়টি বিদ্যমান। অর্থাৎ বাস্তববাদ এবং বস্তুবাদ তথা বস্তুবাদ ও ভাববাদের দ্বন্দ্বের ক্ষেত্রে যে বিষয়টি আমি এখানে তোমাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো ত্রয়ীমুখী বিষয়ের আঙ্গিকে এই দ্বন্দ্বের বিষয়গুলো উদ্ভব ও বিকাশের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। আমি সার্বিক বিষয় এখানে ব্যাখ্যা দিচ্ছি না, শুধু যে বিষয়টাকে আমি তোমাদের এখানে দেখাতে যাচ্ছি সেটা হলো এখানে বস্তুবাদ ও ভাববাদের দ্বন্দ্বটি কিভাবে আসছে। এই প্রসঙ্গে তোমাদেরকে একটি বিষয় আমি দেখাচ্ছি, সেটা হলো দেবের মতে জড়বাদ ও আধ্যাত্মবাদের মধ্যে গুণগত বৈষম্য আছে, সবরিতা নেই। এটাই প্রকাশ পেয়েছে তার বিশেষ তত্ত্বপাত্রে। দেবের এই সমন্বয়বাদী ফরাসি দাসের রেনে ডেকার্ডের দ্বৈতবাদকে স্মরণ করিয়া দেয়। দেবের মতে জড়ের সমষ্টি হল জগৎ। জড় ও জীবের প্রকৃতি বিশ্লেষণ করে তিনি ডেকার্ডের ন্যায় বলেন যে জড়ের প্রধান গুণ হল কাঠিন্য ও বিস্তৃতি, যা জীবাত্মাতে নেই। জীবাত্মার প্রধান গুণ হল চিন্তা এবং গতিশীলতা, যা জড়েতে নেই।
দেবের কাছে পরম সত্তা সত্য এবং পর সত্তাই বৈচিত্র্যময় জগতে প্রকাশিত হয়। জড়বাদ তথা বস্তুবাদ। জড়বাদ এবং জড়বাদ ও বস্তুবাদে এই সমন্বয় ক্ষেত্রে দেব রসাত্মক ভাষায় একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করেছেন এবং সেই বিষয়টাকে তিনি সমন্বয় দর্শনের ক্ষেত্রে আলু দর্শন হিসেবে আখ্যায়িত করেছেন। তার মতে জড়জগতের আলোকে আমার দর্শনের নাম আলু দর্শন। বঙ্কিমচন্দ্রের উদার দর্শনের সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা জানি না, তবে আলু দর্শনের অর্থ আমার কাছে অত্যন্ত পরিষ্কার। এটা দেবের নিজের ভাষ্য। তিনি আরো বলেন, গোলালু যেমন সমস্ত তরকারির সঙ্গে আমিষই হোক আর নিরামিষই হোক, স্থলজ হোক জলজ হোক অথবা উভয় হোক না কেন, অক্লেশে মিশে মিশে তাদের স্বাদ বাড়িয়ে তোলে, তেমনি আমার অতি প্রিয় আলু দর্শন যারা মনে প্রাণে অনুসরণ করবে তারাও সকলের সঙ্গে মিশে সব ভাবের রসিক হয়ে মানুষের জীবনের সমৃদ্ধি, শান্তি ও সমঝোতা নিয়ে আসবে। আলু দর্শনে এমনি মহিমা। অর্থাৎ ইনি বস্তুবাদ ও ভাববাদের সমন্বয়ের প্রেক্ষিতে বিষয়টিকে আলু দর্শনের একটি হাস্যাত্মক উপমার মাধ্যমে সর্বজন গ্রাহ্য এবং সহজবুদ্ধ করার স্বার্থে এই বিষয়টি এইভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। তারপরে তোমাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো সমন্বয়বাদী মানবতাবাদী দেব দর্শন। এখানে মানবতাবাদ কি আমরা জানি। মানবতাবাদ মানুষের জন্য যে তত্ত্বপাত্র নিয়ে হাজির হয় এবং মানবতার জয়গানকে এবং মানবতার বিষয়টিকে সর্বশীর্ষে স্থান দিয়ে যে দর্শন, সেটাই মূলত মানবতাবাদী দর্শন। এ প্রসঙ্গে আমরা পূর্বেকার আরো কতগুলো দার্শনিকের নাম এখানে উল্লেখ করতে যাচ্ছি। যেমন ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, স্বামী বিবেকানন্দ, কেশবচন্দ্র সেন, রামকৃষ্ণ পরমহংসদেব প্রমুখ বিখ্যাত দার্শনিকগণ সবাই মানবতার পূজারী ছিলেন। একইভাবে ঋষিদেব তথা গোবিন্দচন্দ্র দেবকে আমরা তাদের চেয়ে তাদের চেয়ে আরো অনেক উন্নত দ্বারা এবং একটি ব্যতিক্রম আঙ্গিকে মানবতার দার্শনিকদের সারিতে আমরা পাচ্ছি। তারই ধারাবাহিকতায় দর্শনের দুইটি প্রধান ধারায় অর্থাৎ বস্তুবাদ ও ভাববাদের পূর্ণতা তুলে ধরে এ দুটি বিপরীত ধর্মী মতের সমন্বয়ে বাঙালি দর্শনে ডক্টর দেব যে কল্যাণধর্মী দার্শনিক মতবাদ গড়ে তোলেন সেটা সমন্বয়ী মানবতাবাদ হিসেবে পরিচিত। মূলত ডক্টর দেব ভাববাদ ও বস্তুবাদের সমন্বয়ে যে সমন্বয়ী ভাববাদে গোড়াপত্তন করেন তার কেন্দ্রবিন্দু ছিল মানুষ, অর্থাৎ সবার উপরে মানুষত্ব তার উপরে নেই এই দর্শনে বিশ্বাসী। সকল মানুষের জাগত আধ্যাত্মিক উভয় দিকের কল্যাণ সাধন করে কিভাবে বিশ্ব মানব কল্যাণমূলক দর্শন গড়ে তোলা যায় সেটাই ছিল গোবিন্দচন্দ্র দেবের সমন্বয়ী ভাববাদের মূল লক্ষ্য। ডক্টর দেব লক্ষ্য করলেন সাধারণ মানুষের সব জরুরি চাহিদার কথা স্বীকৃত হয়েছে বস্তুবাদে, তবে এটা সত্তার পূর্ণাঙ্গ রূপকে ব্যাখ্যা করতে পারে না, একটি অংশকে ব্যাখ্যা করে মাত্র। বস্তুগত অংশ ছাড়াও সত্তার চেতন অংশ বলে একটি গুরুত্বপূর্ণ অংশ আছে, এটা মানুষের আধ্যাত্মিক চাহিদাকে পূরণ করে। আবার ভাববাদে সচরাচর সত্তার বস্তুগত দিকটিকে উপেক্ষা করে যা মানবিক চাহিদার অস্বীকৃতি শামিল। তার মতে এই প্রচলিত ভাববাদ তার পুরানো ঐতিহ্য নিয়ে মানব প্রগতির পথে অগ্রসর হতে পারবে না। তাই মানুষের বস্তুগত প্রয়োজনের সঙ্গে তার আধ্যাত্মিক চাহিদা
যেমন ন্যায়, সত্য, সুন্দর, কল্যাণ প্রভৃতি মূল্যবোধের সমন্বয় হওয়া বাঞ্ছনীয়। তিনি জোরালোভাবে বলেন, এ সমন্বয় না হলে মানবজাতি দ্বিধাবিভক্ত, খণ্ডিত, দ্বিখণ্ডিত ও ধ্বংসপ্রাপ্ত হতে বাধ্য। তিনি মানবজাতিকে আরো সতর্ক করলেন এভাবে, এটা কূটাভাস রূপে ধ্বনিত হতে পারে যে সমন্বয় ভাববাদ বস্তুবাদ রূপে দেয় আধ্যাত্মিকতা এবং আধ্যাত্মবাদকে রূপ দেয় বস্তুবাদিতায়। তবে এক সঠিক বিচারে এ দুটি মতবাদের উপর অতি গুরুত্ব আরোপের ফলে সহস্র বছর ধরে, না হলেও শতবর্ষ ধরে শোচনীয়ভাবে মানবতাকে ব্যর্থতায় পর্যবেসিত করেছে। ডক্টর দেব ছিলেন এক পরম সুন্দর সত্তায় বিশ্বাসী। তার সেই পরম সুন্দর সত্তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ হলে যে সত্য উপলব্ধ হয়, তাতে মানুষের মধ্যে প্রীতিমূলক সম্পর্ক গড়ে ওঠে, আর তখনই বিশ্ব ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়। সকলের জন্য তার মধ্যে ক্ষমা ও ভালোবাসার উদ্রেক হয়। পরম সত্তার এই উপলব্ধি হয় তখনই যখন জ্ঞান অনুশীলনের উচ্চ মার্গের অন্তর্দৃষ্টি বা সজ্ঞার প্রতিফলন ঘটে। এখানে দেব ইন্দ্রিয় ও প্রজ্ঞার সঙ্গে সজ্ঞার সমন্বয়ের কথা বলেন। তার মনে যথার্থ ও সঠিক জ্ঞান লাভ করতে হলে ইন্দ্রিয় অভিজ্ঞতা যতই ব্যাপক হোক, বুদ্ধিভিত্তিক যৌক্তিক জ্ঞান যতই প্রখর হোক, সত্য ও সত্তাকে জানতে হলে প্রসারিত ইন্দ্রিয় অভিজ্ঞতা ও দক্ষ যৌক্তিক জ্ঞানের উচ্চতর পর্যায়ে সজ্ঞাময়ী জ্ঞানের উন্মেষ উপলব্ধি প্রয়োজন। ডক্টর দেব মানবতাকে বিশেষভাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। বিজ্ঞানের সঙ্গে দর্শন ও ধর্মের সমন্বয় করে দেব বিজ্ঞানের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে স্বাগত জানিয়ে নিঃসংকোচে তার সংখ্যা হল বিজ্ঞানের কল্যাণে যে উগ্র বস্তুবাদের উত্থান হচ্ছে সেটাকে ঘিরে। উগ্র বস্তুবাদের উত্থানের ফলে মানুষের মধ্যে হিংসা দেশ বৃদ্ধি পাচ্ছে, যেন জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। তার ভাষায় বিজ্ঞানের গালা দিয়ে জুড়ে দেওয়া পাখার সাহায্যে আজ মহাকাশ তার অবাধ গতি। হিংসার দেশে উগ্রভাবে কখন সে পাকা গলে যায় আর মানুষ ধ্বংসের পারাপারে হারিয়ে যায়, এই সংখ্যায় তিনি সদাই তটস্থ ছিলেন। এই কারণ দেব বিজ্ঞানের জ্ঞানকে দর্শন ও ধর্মের প্রেম, আধ্যাত্মিক মূল্যবোধ যেমন সত্য, সুন্দর, ন্যায় দ্বারা পূর্ণ করতে চেয়েছিলেন, তার মতে দর্শন ও ধর্মের প্রেমের সংমিশ্রণে বৈজ্ঞানিক জ্ঞান মানব জাতির কল্যাণ বয়ে আনতে সক্ষম। কেন দর্শন ও ধর্মে যে প্রেমের কথা বলা আছে, সে প্রেমের বাঁধন নেই, গণ্ডি নেই, তাকে শত্রু মিত্রের তফাৎ নেই। এই প্রেম সার্বজনীন। দেবের আশা, দর্শনে দেওয়ার সার্বজনীন ও সার্বভৌম দৃষ্টি মানুষের মধ্যে জাগাবে প্রেম। সেই প্রেমের সঙ্গে বিজ্ঞানের দেয়া অফুরন্ত শক্তির সংযোগ মানুষের ভবিষ্যৎ হবে সুদৃঢ় ও সুরক্ষিত। দেবদর্শনের সমন্বয়বাদী মানবতাবাদের বিশেষ একটি দিক, দেব বস্তুবাদকে স্বীকার করলেও সমগ্র মানব সভ্যতার স্বার্থে আধ্যাত্মিক মূল্যবোধ ঊর্ধ্বে তুলে ধরেছেন সঙ্গত কারণে। এই আধ্যাত্মিক চেতনার শক্তি জড়বস্তুর চালিকা শক্তি। আধুনিক বিজ্ঞানে আজ আধ্যাত্মিক বা চেতনার শক্তিকে উপেক্ষা করে না। ডক্টর দেব সেটাও সুস্পষ্টরূপে তুলে ধরেছেন, যেমন তার ভাষ্যে, বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি যে বিজ্ঞান তার অভূতপূর্ব সাফল্য ও প্রশংসনীয় জ্ঞানের দ্বারা জড় বিষয়কে যেমন একটা শৃঙ্খলাপূর্ণ ঐক্যবদ্ধ ব্রহ্মাণ্ড বলে প্রমাণিত
করেছে, তেমনি সাথে সাথে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যে একটি আধ্যাত্মিক ঐক্য রয়েছে সেটিকেও বিজ্ঞান ইঙ্গিত প্রদান করেছে। এখানে বিজ্ঞানের দেয়া অফুরন্ত ঐশ্বর্য প্রাচুর্যের মধ্যে সম্ভাব্য ধ্বংস হতে মানবতার পরিবেশের জন্য যে নৈতিকতার প্রয়োজন বিশেষ গুরুত্বের সাথে বিষয়টিকে তিনি দেখেছেন। অর্থাৎ নৈতিকতার ক্ষেত্রে তিনি যা বোঝাতে চাচ্ছেন এই বিষয়টাকে তিনি নব্য নৈতিকতা হিসেবে আখ্যায়িত করেছেন। এটা একটা ব্যাপক আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি যা বস্তুগত এবং আধ্যাত্মিক মূল্যবোধকে ভিন্নভাবে বিচার না করে এদের মধ্যে একটি নৈতিক ঐকতানের সন্ধান দেয়। দেবের নিজের ভাষায় ভবিষ্যতে নব্য নৈতিকতা হচ্ছে এমন যা একদিকে ব্যক্তিকেন্দ্রিক, অন্যদিকে সমাজকেন্দ্রিক, অর্থাৎ প্রকৃত অর্থে তা সমগ্র মানবজাতি নিয়ে গঠিত। এই নব্য নৈতিকতা তথাকথিত বস্তুবাদ ও আধ্যাত্মবাদের মূল্যকে একটি সিম্ফনিতে একত্রীকরণের উদ্দেশ্যে যত্ন আগ্রহের সাথে চর্চা করে। এই ক্ষেত্রে নব্য নৈতিকতা সম্পর্কে তার আরো ভাষ্য হল সমন্বয় ও প্রেম। ব্যক্তির সাথে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই জগতে প্রেম মানুষকে ঐক্যবদ্ধ করে বস্তু জগতের চাহিদা পূরণ এবং আধ্যাত্মিক শক্তি অর্জন করে মানুষ সামগ্রিকভাবে মহৎ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। একইভাবে দেখা যায় তার জীবন দর্শন সম্পর্কিত দেবের ভাষ্য, জীবন দর্শনকে দর্শন হতে পৃথক করে দেখার গৌর বিরোধী ছিলেন। তার সকল তাত্ত্বিক চিন্তা যেমন সত্তা, জ্ঞান, দর্শন, বিজ্ঞান, ধর্ম কেন্দ্রে ছিল মানব জীবন। মানব কল্যাণের জন্য তিনি বস্তুবাদ ও ভাববাদের সমন্বয়, ইন্দ্রিয় প্রজ্ঞার সঙ্গে সজ্ঞার সমন্বয়, বিজ্ঞানের সঙ্গে দর্শন ও ধর্মের সমন্বয় হিসাবে প্রেমের সমন্বয় সাধনেরও তিনি ব্যাপৃত হয়েছিলেন। ভাববাদী বিশ্বাসী হয়েও দেব চেষ্টা করলেন এর সঙ্গে বস্তুবাদের সমন্বয় করতে, যাতে মানব জীবনের উপযোগী ও প্রেরণাদায়ক দর্শন গড়ে তোলা যায়। দেব বেদান্ত দার্শনিক শঙ্করাচার্যের ন্যায় জগৎকে মায়া বা মিথ্যা বলে উড়িয়ে দেননি। সার্বজনীন মানব কল্যাণের স্বার্থে বেদান্ত দর্শনে এক পরম সত্তা স্বীকার করেছেন তিনি। এই পরম সত্তা বৈচিত্র্যময় জগতের মধ্যে দেব সাধারণ মানুষের কল্যাণের জীবন স্বপ্ন দেখেছেন। স্বপ্ন দেখতেন পক্ষপাত মুক্ত, আন্তর্জাতিক মৈত্রীর উপর প্রতিষ্ঠিত এক বিশ্ব রাষ্ট্রের। আজকে এখানে দেবদর্শন শুধু যে সমন্বয়বাদী দর্শন এবং মানবতাবাদী দর্শন এখানে বিষয়টি এসেছে শুধু তাই নয়, তোমাদেরকে এখানে একটি বিষয় আমি তোমাদের সাথে আমি পরিচয় করে দিচ্ছি। সেটি হলো দেবদর্শনের একটি বিশেষ দিক ছিল যে তিনি চিন্তা এবং মননে সত্যিকার অর্থে একটি উদার মানবীয় দৃষ্টিভঙ্গির অধিকারী ছিলেন এবং তিনি মানবতাবাদের পূজারী ছিলেন। শুধু তাই না, মানবতাবাদের আঙ্গিকে তিনি সবকিছুকে ঊর্ধ্বে স্থান দেওয়ার জন্যে মানবতার পক্ষে জয়জ্ঞান গেয়েছেন এবং তার জীবনের শেষ চাহিদাটুকু যা ছিল এবং তার বিশেষ সম্পত্তি সবগুলোই তিনি তার পালক পুত্র এবং পালক মেয়ে দুজনকে তিনি অংশবিশেষ দান করেছেন। আর বাকি অংশটুকু তিনি দেবস্থিত দর্শন বিভাগের জন্য তিনি সেটাও
উইল করে গিয়েছেন। তার জীবনের যে চাওয়া পাওয়া সবগুলোই তিনি সার্বিক মানবতার কল্যাণে সবগুলো তিনি দান করেছেন। কাজী দেবদর্শন শুধু একটি তাত্ত্বিক দর্শন নয় বা তাত্ত্বিক মানবতাবাদী দর্শনই নয়, প্রায়োগিক দর্শন এবং জীবনে এবং জগতে মানবতার স্বার্থে নিজের পক্ষ থেকে যতটুকু দেওয়া সম্ভব এবং যতটুকু বিলি করা সম্ভব সেটা তিনি করে গিয়েছেন। ব্যক্তি জীবনে দেব ছিলেন চিরকুমার। শেষ কথায় তোমাদের সাথে আরেকটু বিষয় এখানে শরীক না হলেই নয়। ব্যক্তিগত জীবনে ঋষি দেব ছিলেন চিরকুমার ও বহু ব্যবহারিক গুণাবলীর অধিকারী। এক্ষেত্রে দেবকে মানবতা প্রেমিক হিসেবে পাওয়া যায়। চিরকুমার থাকার ব্যাখ্যায় তিনি যা বলেছিলেন সেখানে বিশাল উদারতায় সাক্ষাৎ মিলে। তিনি বলেছিলেন, আমার জীবনে রোমাঞ্চ কখনো ছিল না। একথা বলবো না, তবে যখন রোমাঞ্চ, প্রণয়, পরিণয় ইত্যাদি করার কথা ছিল, তখন বাবার অকাল মৃত্যুর ফলে ভাইবোনদের লেখাপড়ার দায়িত্ব আমার উপর বর্তায় এবং সে কর্তব্য পালন করে দেখি আমার পানি গ্রহণ করার সময় পার হয়ে গিয়েছে। এই কারণে দর্শনের সাথে শেষ পর্যন্ত প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছি। ঋষিদেব ব্যবহারিক জীবনে মানবতার আরো দৃশ্যমান নজির রেখে গিয়েছেন, যেটা আমি আগেও বলেছি। তিনি সন্তান বাৎসল্য, পিতার আসনে আসীন থেকে চিরকুমার দেব হিন্দু তফসিল সম্প্রদায়ভুক্ত এবং মুসলমান সন্তানদের লালন পালন করেছেন। শেষের দিকে জ্যোতিপ্রকাশ দত্ত এবং রোকেয়া বেগমকে পুত্র কন্যারূপে গ্রহণ করে তাহাদের প্রতিপালন করেন, তাহাদের বিয়ের ব্যবস্থা করেন এবং সবশেষে তাহাদের প্রত্যেককে তার সম্পত্তির 1/4 করে মৃত্যু বছরেক আগে উইল করে দিয়ে যান। বাকি অর্ধেক সম্পত্তির আয় মানুষের কল্যাণার্থে, দর্শন চর্চা এবং তার প্রয়োগ সংক্রান্ত ব্যাপারে ব্যয় হবে বলে দেব উইল উল্লেখ করে যান। এর দায়িত্বভার অর্পণ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, আর সে মোতাবেক 1980 সালে স্থাপন করা হয় দেব সেন্টার ফর ফিলোসফিক্যাল স্টাডিজ। দেব ধার্মিক ছিলেন। গীতা পাঠ থেকে শুরু করে প্রতিদিন সকালবেলা মন্ত্র পাঠ ও নির্দিষ্ট সময়ের জন্য মৌনতা অবলম্বন করতেন। তবে ধর্মীয় গোঁড়ামি তাকে স্পর্শ করতে পারেনি। সকল ধর্মের প্রতি তিনি শ্রদ্ধাশীল ছিলেন। এটা তার ব্যবহারিক জীবন পদ্ধতিও বিদ্যমান ছিল। ঈদের দিন ঈদ মোবারক, ঈদের কোলাকুলি, মিলাদ মাহফিলে শামিল হওয়া, মৃতের জানাজায় শরীক হওয়া, আবার পূজা পার্বণে একত্রিত হয়ে পূজা উৎসব পালন ইত্যাদি দৃষ্টান্তগুলো তার সবার উপরে মানুষত্ব, তার উপরে নেই, এই মানবতার জয়গানেরই পক্ষে তার উদাত্ত আচরণগত আহ্বান। আমার সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমাদের দর্শন সাম্রাজ্যেরই এক উজ্জ্বল ব্যক্তিত্ব, যা আমাদের জন্য এক আত্ম অহংকার, তার সম্পর্কে তোমাদের সামনে বিষয় এবং তার মানবতাবাদী দর্শন পরিবেশন করলাম। এই সম্পর্কে তোমাদের কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকলে আমাদের ওয়েবের যেই গ্রুপ আছে সেখানে নিশ্চিত তোমরা সেগুলো শেয়ার করবে। তোমরা সবাই ভালো থাকো এবং তোমাদের ভালো থাকা এবং ভালো রেজাল্ট আমার একান্ত প্রত্যাশা। সেই থেকে তোমাদেরকে আবারও থ্যাঙ্কস জানিয়ে আমি শেষ করছি। খোদা হাফেজ।